আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের সামারি বইতে স্বাগত জানাচ্ছি আমি নুরুন নবী। আজকের বই গার্ল অন গার্ল। খুব ইন্টারেস্টিং নেম। আশা করছি বইটিও ইন্টারেস্টিং হবে। বইটি ১৯৯০-এর দশক থেকে আজকের পপ কালচারের এক অসাধারণ এবং চোখ খুলে দেওয়া বিশ্লেষণ। আমরা ভাবি গান, সিনেমা বা ম্যাগাজিন শুধুই বিনোদন। কিন্তু এগুলো আসলে আমাদের অবচেতন মনে নারীত্ব বা ফ্যামিলিনিটি সম্পর্কে কিছু ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে। ব্রিটনি স্পিয়ার্স থেকে শুরু করে গার্ল বস কালচার, কিভাবে নারীদের ক্ষমতাকে শুধু সেক্স বা পণ্য হিসেবে দেখানো হয়েছে, তা নিয়ে বইটি কথা বলে। তো আমাদের দর্শক শ্রোতা যারা আছেন প্রাপ্তবয়স্ক, বিশেষ করে নারী দর্শক শ্রোতা যারা আছেন, তারা একটু নড়ে চড়ে বসুন। শুরু করছি। ছোটবেলায় স্পাইস গার্লস বা ব্রিটনি স্পিয়ার্সের গান শুনেছেন? আমরা ছোটবেলায় আমাদের শৈশবটা আশেপাশে শৈশবে যত গান বাজতে শুনেছি, হ্যাঁ? তার মধ্যে হচ্ছে এই যে ব্রিটনি স্পিয়ার্স মনে পড়ছে এখন, রাইট? স্পাইস গার্লসের নাম শুনেছি কিন্তু কোনো কিছু মনে পড়ছে না। তো এরকম আরও অনেক শিল্পী ছিলেন, যাদের গান আমরা বাজতে শুনতে বড় হয়েছি কাইন্ড অফ। ওকে। তো এই ব্রিটনি স্পিয়ার্সের আপনারা হয়তো নাম শুনে থাকবেন। আমরা ভাবতাম এগুলো শুধুই এন্টারটেইনমেন্ট, কিন্তু আমরা জানতাম না যে এই গ্ল্যামার্স জগতের আড়ালে আমাদের ব্রেইন ওয়াশ করা হচ্ছিল। আমাদের শেখানো হচ্ছিল নারীর ক্ষমতা মানেই হলো একটু বেশি অ্যাপিলিং হওয়া, একটু বেশি SEXY হওয়া। ক্ষমতা মানেই হলো শরীর দেখানো। একে বলা হয় পোস্ট ফেমিনিজম। এটি ফেমিনিজমের কথা বলে কিন্তু আসলে নারীদের পণ্যে পরিণত করে। আজকের বই গার্ল অন গার্ল আমাদের সেই অদৃশ্য স্ক্রিপ্টটি ডিকোড করে দেখাবে, আমাদের সামনে উন্মোচন করে দেখাবে, যা গত ৩০ বছর ধরে নারীদের উচ্চাকাঙ্ক্ষা এবং ইচ্ছাকে নিয়ন্ত্রণ করছে। সো দর্শক শ্রোতা, আজকের বই গার্ল অন গার্ল, আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ইন দ্য এজ অফ দ্য ফিমেল গেজ। বইটি লিখেছেন শার্লট জ্যানসন। শার্লট জ্যানসন একজন ব্রিটিশ সাংবাদিক এবং আর্ট ক্রিটিক। তিনি পপ কালচার, ফটোগ্রাফি এবং নারীদের রেপ্রেজেন্টেশন নিয়ে কাজ করেন। এই বইটিতে তিনি দেখিয়েছেন কিভাবে মিডিয়া নারীদের ভুলভাবে উপস্থাপন করে আসছে। ওকে, প্রথম অধ্যায়, গার্ল পাওয়ার বনাম আসল বিপ্লব, দ্য হাইজ্যাকিং অফ গার্ল পাওয়ার। ৯০-এর দশকের শুরুতে রায়ট গার্ল নামে একটি আন্ডারগ্রাউন্ড নারীবাদী পাঙ্ক মুভমেন্ট শুরু হয়েছিল। তারা ছিল রাগী, সাহসী এবং পুরুষতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে সোচ্চার। তাদের স্লোগান ছিল গার্ল পাওয়ার। এটি ছিল সত্যিকারের বিপ্লব, কিন্তু মিডিয়া এবং কর্পোরেট জগৎ এটাকে হাইজ্যাক করলো। তারা নিয়ে এলো স্পাইস গার্লসকে। স্পাইস গার্লস একই স্লোগান ব্যবহার করলো, কিন্তু তাদের মেসেজ ছিল আলাদা। তারা বলল, ক্ষমতা মানে সমাজ পরিবর্তন করা নয়, ক্ষমতা মানে হলো শপিং করা, শর্ট ড্রেস পরা এবং ছেলেদের মন জয় করা। আসল রাগ বা ফিমেল রেজ হারিয়ে গেল। তার জায়গা নিল প্লাস্টিক হাসি আর কমার্শিয়ালিজম। বুঝতে পারছেন? একটা আইডিয়াকে কিভাবে আর একটা আইডিয়া দিয়ে দমিয়ে রাখা হলো, একদম কার্যত বিলুপ্ত করা হলো বলা যায়। তো আমরা জানলাম নারীদের বিপ্লবকে পণ্য বানিয়ে আবার তাদের কাছে বিক্রি করা হয়েছে তখন। দ্বিতীয় অধ্যায়, পর্নোচিক এবং ওয়েভ কালচার। ২০০০ সালের দিকে ফ্যাশন এবং পর্নোগ্রাফি মিলেমিশে একাকার হয়ে গেল। একে বলা হয় পর্নোচিক। টেরি রিচার্ডসনের মতো ফটোগ্রাফাররা এমন ছবি তোলা শুরু করলেন যা দেখতে অনেকটা সস্তা পর্নোগ্রাফির মতো। তারা দাবি করলেন এটা আর্ট, এটা ফান। প্যারিস হিলটনের সেক্স টেপ তার ক্যারিয়ার বানিয়ে দিল। মেয়েদের শেখানো হলো স্ক্যান্ডাল মানেই সফলতা। একই সময় এলো দ্য ওয়াইফ বা হাড্ডিসার মডেলদের যুগ, যেমন কেট মস। আগের সুপার মডেলরা ছিল শক্তিশালী এবং অ্যাথলেটিক, কিন্তু ডিজাইনাররা চাইলেন এমন মডেল যাদের সহজে নিয়ন্ত্রণ করা যায়। তাই তারা বেছে নিলেন কম বয়সী, দুর্বল এবং অসহায় দেখতে মেয়েদের। ফ্যাশন ইন্ডাস্ট্রি ইচ্ছাকৃতভাবে নারীদের দুর্বল এবং যৌন বস্তু হিসেবে উপস্থাপন করেছে। এটা আমার কথা না, বইটি যিনি লিখেছেন শার্লট, ওনার কথা। বইয়ের নাম গার্ল অন গার্ল। তৃতীয় অধ্যায়, রিয়েলিটি টিভি এবং সেলফ সার্ভিলেন্স, দ্য রিয়ালিটি ট্র্যাপ। দ্য ব্যাচেলর বা এই জাতীয় শোগুলো আমাদের কি শেখায়? এগুলো শেখায় যে ২০ জন মেয়ে একজন ছেলের জন্য লড়াই করবে।
যে মেয়েটি সবচেয়ে সুন্দরী এবং প্যাসিভ শান্ত স্বভাবের, সেই জিতবে। নারীর জীবনের একমাত্র লক্ষ্য যেন বিয়ে করা বা পুরুষের মনোযোগ পাওয়া। এর সাথে যোগ হলো সোশ্যাল মিডিয়া। আমরা সবাই এখন নিজেদের উপর নজরদারি বা সেলফ সার্ভিলেন্স করছি। সেলফি তোলার সময় আমরা ভাবি, আমাকে কি সেক্সি লাগছে, আমাকে কি পারফেক্ট লাগছে। আমরা নিজেরাই নিজেদের অবজেক্টিফাই বা পণ্য বানাচ্ছি। ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে অবজেক্টিফাই করছি পণ্য হিসাবে। পণ্য যখন কেনার সময় আমরা সেটার নানান রকম ফিচার অ্যাট্রিবিউটস আমরা দেখি, বিচার করি। হ্যাঁ, আমরাও নিজেদেরকে পণ্য হিসেবে উপস্থাপন করছি, ঠিক পণ্যের মতোই। তো এখান থেকে আমরা জানলাম রিয়েলিটি টিভি এবং সোশ্যাল মিডিয়া নারীদের শিখিয়েছে যে মূল্য নির্ভর করে অন্যের চোখের উপর। ভেরি 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 হার্শ বাট রিয়েল পয়েন্ট। আপনার ভ্যালু কেমন সেটা আপনি নিজে না বুঝে অন্যের ইভ্যালুয়েশনের উপর নির্ভর করছেন, রাইট? এটা যদিও অনেক সময় এটা কাজে দেয়, ডেফিনেটলি কিছু ভালো ইভ্যালুয়েশন, গঠনমূলক ইভ্যালুয়েশন আসলেই প্রয়োজন হয় আমাদের লাইফে, বাট সবসময় সেটা বা সব ক্ষেত্রে সেটা দরকার হয় না, আরও বরঞ্চ এটা ক্ষতি করে। চতুর্থ অধ্যায়, ব্রিটনি এবং গসিপ কালচার, দ্য ডিস্ট্রাকশন অফ ব্রিটনি। 2007 সাল। ব্রিটনি স্পিয়ার্সের মাথা কামানো ছবি সারা বিশ্বে ভাইরাল। পাপারাৎসি এবং TMZ-এর মতো গসিপ ব্লগগুলো তাকে ছিঁড়ে খাচ্ছিল। একজন নারী মানসিকভাবে ভেঙে পড়ছেন, আর মিডিয়া সেটাকে বিনোদন হিসাবে বিক্রি করছে। ব্রিটনি স্পিয়ার্সের পতন ছিল পোস্ট ফেমিনিজমের চূড়ান্ত পরিণতি। সমাজ তাকে প্রথমে সেক্স সিম্বল বানালো, তারপর যখন সে ভেঙে পড়ল তখন তাকে পাগল বানালো। এটি ছিল এক ধরনের পাবলিক শেমিং বা গণ অপমান। পপ কালচার নারীদের উঁচুতে তোলে শুধুমাত্র তাদের পতন দেখার আনন্দ পাওয়ার জন্য। ভেরি স্যাড রিয়ালিটি। পঞ্চম অধ্যায়, গার্ল বস এবং হাসল কালচার। 2008-এর পর এলো নতুন এক মন্ত্র, গার্ল বস। শেরিল স্যান্ডবার্গের লিন ইন এবং সোফিয়া আমোরুসোর গার্ল বস শেখালো সিস্টেম বদলানোর দরকার নেই, তুমি শুধু কঠোর পরিশ্রম করো এবং CEO হও। এটি ছিল ফেমিনিজমের কর্পোরেট সংস্করণ। নারীদের বলা হলো, তোমাকে সফল হতে হলে পুরুষের মতো হতে হবে, ইমোশন বাদ দিয়ে শুধু ক্যারিয়ার ফোকাসড হও। কিন্তু দিন শেষে এটিও নারীদের ওপর সেই বাড়তি একটা চাপ তৈরি করলো। আগে ছিল সেক্সি হওয়ার, এখন চাপ সফল হওয়া। এখান থেকে আমরা জানলাম গার্ল বস কালচার নারীদের মুক্তি দেয়নি, বরং তাদের ক্যাপিটালিজমের নতুন দাসে পরিণত করেছে। এই কথাগুলো যখন সাধারণ মানুষ আপনি বলি, তখন হয়তো বা তারা নানান রকম ট্যাগ বা তকমা দিতে পারে, বাট যখন এক্সপার্টদের কাছ থেকে আসে তখন ডেফিনেটলি এটা নিয়ে ভাবার সময় হয়েছে বা ভাবা উচিত বলে আমি মনে করি। অলরাইট, আমরা শেষ করব বইটির মূল বিষয়গুলো আরেকবার পড়ার মাধ্যমে। আসলে এক নজরে দেখে নিই আজকের বইয়ের মূল শিক্ষাগুলো। প্রথম পয়েন্ট, প্রশ্ন করুন, সিনেমা বা গানে নারীদের যেভাবে দেখানো হচ্ছে তা কি আসলে ক্ষমতায়ন নাকি পণ্যায়ন, মানে পণ্যে রূপান্তর করা। 2, রাগ প্রকাশ করুন, নিজের রাগ বা ফিমেল রেজ লুকিয়ে রাখবেন না, এটা পরিবর্তনের হাতিয়ার। 3, নতুন গল্প শিখুন, গার্ল বস বা সেক্স সিম্বল ছাড়াও নারীর সাফল্যের অনেক রূপ হতে পারে, নিজের শর্তে সফল হন। দারুণ কথা। আপনি একজন মা, গৃহিণী, ঘরদোর সামলান, ঘরের কাজ করেন, এটা করেও আপনি সফল হতে পারেন যদি এগুলোই আপনি সুন্দরভাবে করেন, ভালোভাবে করেন, আন্তরিকতার সাথে করেন, প্রতিদিন একটু একটু করে নিজেকে বেটার করেন, আপনি সফল। আপনি যে অবস্থায় থাকেন না কেন সেই অবস্থায় থেকেই আপনি সফল হতে পারেন যদি আপনি আপনার দায়িত্বগুলো, আপনার কাজগুলো ঠিকভাবে করেন। এক মনীষীকে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীতে আমি কোন ভালো কাজটা করতে পারি বা কিভাবে পৃথিবীতে বড় চেঞ্জ আনতে পারি। উনি বলেছিলেন যে জাস্ট একটা কাজই করো, সেটা হচ্ছে যে কোনো কথা, যে কোনো কাজ বলার আগে বা করার আগে নিজেকে প্রশ্ন করো, এটা কি আমার ব্যক্তিগত ভালোর জন্য? এটা করলে কি আমার শুধু ব্যক্তিগত ভালো হবে নাকি সবার ভালো হবে? এটা মাথায় রেখে কাজ করো। তার মানে
আমি যখন একটা কাজ করব তখন এটা কি শুধু আমার স্বার্থ এখানে জড়িত, নাকি সার্বিক আরও মানুষের ভালো থাকা এটার সাথে কানেক্টেড? ডেফিনেটলি দ্বিতীয় যেটা, আমি সেটাই করব, করা উচিত, চেষ্টা করা উচিত। তো ছেলে হোক মেয়ে হোক, এই কথাগুলো সবার জন্যই প্রযোজ্য। আপনারা আপনাদের জায়গা থেকে চিন্তা করে বুঝে নিজের সেরাটা দিয়ে আপনার যা আছে, যে অবস্থায় থাকেন, সেটার দিকে ফোকাস দিয়ে আপনি এগিয়ে যান। লাইফে পরিবর্তন আসবেই। আর যখন যে অবস্থায় থাকবেন, সবসময় কিছু ডার্ক সাইড বা কিছু ডাউন সাইড থাকবে। ইট কামস উইথ টেরিটরি। আপনার যে অবস্থায় আপনি থাকুন না কেন, কিছু ভালো দিক, কিছু রেসপন্সিবিলিটি, কিছু কঠিন ব্যাপার, কিছু চ্যালেঞ্জ সবসময় থাকবে। এর বাইরে আপনি কখনোই যেতে পারবেন না যতদিন বেঁচে আছেন। তাই এটা আপনি মেনে নিয়ে যখন এগোবেন সামনে, দেখবেন লাইফ খুবই ইজি হয়ে যাবে। তো ভালো থাকুন। আজকের বইটা একটু ডিফারেন্ট, আমাদের আরও ডিফারেন্ট জনরার বই আমরা আনবো ডেফিনেটলি, এবং এখান থেকে সঠিক রিয়েল ভালো শিক্ষাগুলো আমরা গ্রহণ করব। ভালো থাকুন, দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের বইতে। বাই।